আদানির বিদ্যুৎ আমদানির চুক্তিতে পদে পদে অনিয়ম, গোপন করে কর ছাড়ের তথ্য, শুল্ক স্টেশন নিয়েও মিথ্যার আশ্রয়, জাতীয় স্বার্থ খতিয়ে দেখেনি পিডিবি বলছেন বিশেষজ্ঞ। এবং যুদ্ধ বন্ধের আহ্বানে শেষ হলো G20 সম্মেলন। ক্ষুধা মোকাবিলা, মানবিক সহায়তায় গুরুত্বারোপ, অর্থনীতি উন্নয়নেও সহযোগিতার আশ্বাস বিশ্ব নেতাদের। সকালের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। বিদ্যুৎ নিয়ে আদানির চুক্তিতে পাওয়া গেছে নানা অনিয়ম। আছে করমুক্ত আমদানি নীতি, কয়লার বাড়তি দর, বিলম্বে বিল পরিশোধে অতিরিক্ত সুদ আরোপের জটিলতা, এমনকি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের যে রুট দিয়ে আদানির বিদ্যুৎ বাংলাদেশে আসছে তা কোনো শুল্ক স্টেশনই না। 2017 সালের নভেম্বরে আদানি পাওয়ার লিমিটেড এর ঝাড়খণ্ড পাওয়ার প্ল্যান্টের সঙ্গে 25 বছরের জন্য 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সম্পূর্ণ আমদানি করা কয়লায় পরিচালিত এই পাওয়ার প্ল্যান্টটিকে 2019 সালের মার্চে ভারত সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে কর ছাড় দেয়। যদিও বাংলাদেশের সঙ্গে চুক্তির সময় কর ছাড়ের বিষয়টি গোপন করে আদানি গ্রুপ। পায়রা, রামপাল ও চট্টগ্রামের বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা কয়লার দাম টনপ্রতি $75 ও $80 হলেও আদানি টনপ্রতি নিয়েছে $96 করে। পরে পিডিবির দর নিয়ে আপত্তি জানালে দাম কমাতে রাজিও হয় তারা। এর আগে 2010 সালে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এনটিপিসি থেকে আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির আদেশ জারি করেছিল এনবিআর। তবে আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড। পিডিবির পক্ষ থেকে জাতীয় স্বার্থ সংরক্ষণের ব্যাপারটি যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি। চুক্তির প্রতিটা ধারা প্রদান করা আবশ্যক। শুল্ক স্টেশন বলে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের রহনপুর দিয়ে আদানির বিদ্যুৎ বাংলাদেশে ঢুকলেও তা কোনো শুল্ক স্টেশন না বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এই চুক্তিটা খুব স্বচ্ছভাবে হয় নাই। যে চুক্তিটা যদি তার আরেকটা সরকারি প্রতিষ্ঠানকে পাঠাতে, যেখান থেকে তার শুল্ক সুবিধা নিবে, তার কাছে পাঠাতে তাদের অসুবিধা কোথায় ছিল? এই ফাইন্ডিংসটা আমরা বের করেছি। এখন আমরা এনবিআর এর কাছে এই রিপোর্টটা পাঠাচ্ছি যে এটা শুল্ক করা দিয়ে আদায় প্লাস আমাদের আইনে যেসব ব্যবস্থা আছে সেগুলি নেওয়ার জন্য। পিডিবি যে কাজটা করেছে, যে অনিয়মটা করেছে, পিডিবিকে ধরতে হবে। আদানির চুক্তিতে উল্লেখ আছে আমদানি পর্যায়ে শুল্ক কর মওকুফের আদেশ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদনের দায়বদ্ধ থাকবে পিডিবি। পরে কোনো শুল্ক করের প্রসঙ্গ এলে তা পরিশোধের দায়ও নিতে হবে বিপিডিপিকে। এদিকে বিল পরিশোধে বিলম্বের জন্য বছরে 15% চড়া সুদ ধরা আছে আদানির চুক্তিতে, যা পায়রায় নেই। এমন সব জটিলতার মধ্যে বিদ্যুতের 22% বাড়তি দাম নতুন করে চাইছে আদানি। পাশাপাশি আছে বকেয়া বিল পরিশোধের চাপও। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সহ 8 পুলিশ কর্মকর্তাকে হাজির করা হবে ট্রাইব্যুনালে। এই মুহূর্তে আদালতে আছেন আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি সেখানে। তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত এই 3 সপ্তাহে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালানো হয়, এমনকি হেলিকপ্টার থেকেও আন্দোলন দমনে গুলি চালানো হয়। এবং এই আন্দোলনে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি বা যতটুকু জানি যে প্রায় 1500 মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 20,000 ছাত্র জনতা গুরুতর আহত হয়েছেন, যাদের অনেকেই এখনও কিন্তু হাসপাতালে রয়েছেন। তো এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন তাকে আজকে আদালতে হাজির করা হচ্ছে। আমরা যতটুকু জানি যে 9:30 থেকে 10টার মধ্যে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে। এর মধ্যে আব্দুল্লাহ আল মামুন তিনি কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন এবং আরেকজন আসামি কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন। বাকি 6 জন আসামি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। সেখান থেকে তারা এর মধ্যে রওনা দিয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি। আর তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে সরকারের নির্দেশে পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলন দমন করার জন্য নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। এবং এরই মধ্যে আমরা যতটুকু জানি যে সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন তিনি
আদালতে জবানবন্দি দিয়েছেন এবং সেই জবানবন্দিতে আসলে তিনি কি বলেছেন, যদিও একটি গুঞ্জন রয়েছে যে আব্দুল আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় রাজসাক্ষী হতে যাচ্ছেন। আসলেই কি রাজসাক্ষী হতে যাচ্ছেন কিনা সেটি এখনও প্রসিকিউশনের তরফ থেকে নিশ্চিত করা হয়নি। তারপরেও যেটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে যে এই পুলিশ সদস্যদের বিরুদ্ধে যাদেরকে আজকে আনা হচ্ছে তাদেরকে গণহত্যার বা হত্যার প্রাথমিক প্রমাণ মিলেছে। শুধুমাত্র প্রমাণই মেলেনি, তাদেরকে লাশ গুম করা বা আলামত নষ্ট করা এবং লাশ ভ্যানে তুলে সাভারের যে ঘটনা, আশুলিয়ার ঘটনা পুড়িয়ে ফেলারও অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। আজকে যে 8 জনকে নেওয়া হচ্ছে তাদের নামগুলো যদি আরেকবার বলি: চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক পুলিশ মহাপরিদর্শক; আবুল হাসান, সাবেক ওসি যাত্রাবাড়ি থানার; মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, তিনি এনটিএমসির সাবেক মহাপরিচালক; এবং মোহাম্মদ আবদুল্লাল কাফি, সাবেক পুলিশ সুপার ঢাকা জেলার; মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা, সাবেক ডিসি মিরপুর বিভাগের; মোহাম্মদ শাহিদুল ইসলাম, সাবেক অতিরিক্ত সুপার সাভার সার্কেলের; মোহাম্মদ মাজারুল হক, সাবেক ওসি গুলশান থানা ডিএমপি; এবং আরাফাত হোসেন, সাবেক পরিদর্শক ডিবি। এই 8 জনকে আজকে ট্রাইব্যুনালে আনা হবে এবং ট্রাইব্যুনালে আনার পরে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের যদি কোনো আবেদন থাকে সেটি জমা দেওয়া হবে। যদি আসামিদের তরফ থেকে কোনো আইনজীবী থাকে তারাও কিন্তু ওকালতনামা জমা দিতে পারবেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। সকালের সময়ে আরও থাকছে। অভ্যুত্থানের পর বগুড়ায় বিভিন্ন মামলার আসামি টিসিবির 12 ইউনিয়নের ডিলাররা। শিবগঞ্জে 4 মাস ধরে বন্ধ কার্যক্রম, অচলাবস্থায় বিপাকে নিম্ন ও মধ্যম আয়ের উপকারভোগী। শুরুতে 60 কোটি টাকা থাকলেও পরে ব্যয় বেড়ে দাঁড়ায় 125 কোটি টাকা। নকশা করতে খরচ 3.5 কোটি। রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে, তাই 72 কোটি টাকার প্রকল্পের দ্বিতীয় ধাপ বাতিল করেছে গণপূর্ত বিভাগ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু স্কয়ারের এখন কি হবে তা নির্ধারণ করতে পারছে না আরডিএ। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রান্নার রিপোর্ট। বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সমুন্নত রাখার লক্ষ্যে 2017 সালে বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্প গ্রহণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। মেয়াদ শেষ হলেও প্রকল্পের প্রথম ফেজের কাজ চলছে এখনও। রঙের ফাইনাল কাজটা করছি। অডিটোরিয়াম আছে, কফি শপ আছে, তারপরে আপনার শিশু লাইব্রেরি আছে। রাজনৈতিক বিবেচনায় এই প্রকল্প নেওয়া হয়েছে এমন বাস্তবতায় সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 71 কোটি 81 লাখ 82 হাজার টাকা ব্যয়ে প্রকল্পের দ্বিতীয় ফেজ বাতিল করেছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে 2017 সালে 2 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের নকশা করে পরামর্শক প্রতিষ্ঠান। 59 কোটি 28 লাখ টাকা বাস্তবায়ন ব্যয় ধরে 2018 সালে প্রকল্প পাশ হয়। অবকাঠামো নির্মাণ শুরু হয় 2020 সালে। কাজের মাঝে নকশায় পরিবর্তন এনে আরও 1 কোটি 44 লাখ টাকা নেন পরামর্শক প্রতিষ্ঠান। কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সহ সংশোধনের পর নানা খাতে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় 125 কোটি টাকা। পরবর্তীতে তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন ম্যাটেরিয়ালসের দাম বাড়ে, প্রজেক্টটা অনেক এক্সটেন্ড করে নেয়। দুর্নীতির কারণে এই কাজগুলো হচ্ছে। আমার মনে হয় জবাবদিহিতা এবং স্বচ্ছতা খুবই প্রয়োজনের। পরিকল্পনা ছিল 1 একর জমির উপর 3 তলা ভবনটিতে থাকবে গাড়ি পার্কিং, জলধারা বেষ্টিত বঙ্গবন্ধুর ভাস্কর্য, স্থায়ী আর্ট গ্যালারি, আধুনিক রেস্তোরাঁ, দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপ। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেই পরিকল্পনা বাতিল করেছে সংশ্লিষ্টরা। এখন এ ভবন কি কাজে ব্যবহার হবে সেটি নির্ধারণ করতে পারছে না কর্তৃপক্ষ। রাজশাহীবাসীর জনস্বার্থে, রাজশাহীবাসীর কল্যাণে এবং বর্তমান সরকারের যে চেতনা, বর্তমান সরকারের যে নীতি, বর্তমান সরকারের যে নির্দেশনা, সেটি বাস্তবায়ন করার জন্য এটির দ্বিতীয় ফেজ আমরা একটি প্রকল্প তৈরি করছি। এটি সদস্য সরকার অনুসরণ করলে, অনুমোদন দিলে আমরা সেই অনুসারে এটি বাস্তবায়ন করব। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া প্রকল্পটি পুরোটা অপচয়। প্রকল্প বাস্তবায়ন ব্যয় দ্বিগুণ হয়েছে দুর্নীতির জন্য। এইসব প্রকল্প তো রাজনৈতিক প্রকল্প, এগুলো জনগণের কাজে আসবে কিনা সেটা তো আমরা এটা বলাই বাহুল্য, সবাই বুঝে যে এটা জনগণের কাজে আসবে না। প্রকল্পটির খরচ দ্বিগুণের বেশি হলে যৌক্তিকতা যাচাইয়ে গঠিত হয়েছিল তদন্ত কমিটি। তদন্তের পর খরচ বৃদ্ধিকে সমর্থন দিয়েছিল কমিটি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। 56% জনবল সংকটে বিপর্যস্ত রেলওয়ের পশ্চিমাঞ্চল। এরই মধ্যে 264টি অপারেটিং স্টেশনের মধ্যে বন্ধ হয়ে গেছে
71টি, এমনকি চলাচল বন্ধ 48টি ট্রেনের। কোনো কোনো রেলপথে সক্ষমতার তুলনায় বেশি ট্রেন চলছে। এতে অরক্ষিত হয়ে পড়েছে স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংগুলো। ভোগান্তি বেড়েছে রেল যাত্রীদের। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার আরও একটি রিপোর্ট। রেলওয়ের পশ্চিমাঞ্চলে 975 জন স্টেশন মাস্টারের বিপরীতে শূন্য আছে 623টি পদ। এমনকি 42 জন গার্ড, 415 জন পয়েন্টসম্যান ও 491 জন গেটকিপারের পদেও নেই কোনো জনবল। সব মিলিয়ে মোট জনবলের 56% কর্মী শূন্য। লোকবল সংকটে পশ্চিমাঞ্চলের পাকশি বিভাগের 54টি পুরোপুরি ও 5টি স্টেশন আংশিক বন্ধ। আর লালমনিরহাট বিভাগের বিভিন্ন রুটে বন্ধ 12টি স্টেশন। বন্ধ থাকা স্টেশনে থামে না কোনো আন্তনগর ট্রেন। কিছু লোকাল ট্রেন থামলেও নেই টিকিট কাটার ব্যবস্থা। টিকিটের ক্ষেত্রে আমরা ধরেন যে গাড়িতে ওঠার পরে টিকিট পাই, টিকিট এখানে স্টেশনে কোনো টিকিট নাই। এখানে কোনো মাস্টার নাই, আপনার পোর্টার পোস্টম্যান কিচ্ছু নাই। 2 নম্বর দিয়ে গাড়িতে প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়ায় না। একজন মাস্টার, 2 জন পোস্টম্যান। শুক্রবার বন্ধ থাকে। স্টেশন চলে আপনার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কার্যক্রম। তারপর আমরা স্টেশন বন্ধ করে চলে যাই। এই অঞ্চলে গত 15 বছরে 68টি নতুন ট্রেন চালু হয়। 38টি ট্রেনের রুট বর্ধিত ও পরিবর্তন করা হয়। 2023 ও 2024 সালের নভেম্বর পর্যন্ত বর্তমানে বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন, মিতালি এক্সপ্রেস সহ 20টি ট্রেন চলাচল বন্ধ হয়েছে। যাত্রীঘাতে আইকম, কোচ, ইঞ্জিন ক্রুর অভাব এবং ডেমো ট্রেন নষ্ট হওয়ায় বর্তমানে পাকশি ও লালমনিরহাট বিভাগে বন্ধ 48টি ট্রেন। অন্যদিকে ঈশ্বরদী জয়দেবপুর রুটে 23টির সক্ষমতা থাকলেও চলাচল করে 40টি ট্রেন। আর ঈশ্বরদী পার্বতীপুর রুটে 22টির সক্ষমতায় চলে 36টি ট্রেন। সব মিলিয়ে বেড়েছে যাত্রী ভোগান্তি। উত্তরা ধরেন তুলি দিয়েছে এবং বাইরে ধরেন আসি, অনেক সমস্যা ধরেন। চালক সংকট তো আগের থেকে প্রথম থেকে আছে। আমরা প্রায় অর্ধেক লোকবল নিয়ে গাড়ি চলাচল করি। কর্তৃপক্ষ বলছে সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন তারা। জনবল নিয়ে বা সংকট নিয়ে এর ভিতর দিয়েই আমরা ট্রেনটাকে সুষ্ঠুভাবে প্রায় 96% পাংচুয়ালিটি দিয়ে চালাচ্ছি। অব্যবস্থাপনা এবং বগীয় আসন সংকট নিয়ে অভিযোগের অন্ত নেই যাত্রীদের। রেলপথ কর্তৃপক্ষের তথ্য মতে পরিকল্পনার অভাবে অরক্ষিত হয়ে পড়েছে স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংগুলো। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের ক্ষেত্রে টোলের পরিমাণ কমানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা। এছাড়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা চলাচলের অনুমতির প্রস্তাব দেওয়া হলেও দুর্ঘটনা প্রতিরোধে এ প্রস্তাবের বিপক্ষে প্রকল্প পরিচালক। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতি বছরের শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যে টোল হার নির্ধারণ করেছিল তা বেশি উল্লেখ করে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। এ কারণে নতুনভাবে টোল হার নির্ধারণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। জিসি সিআরবি আগ্রাবাদ থেকে এক্সপ্রেসওয়েতে উঠে সিপিজেড, সিমেন্ট ক্রসিং, কেপিজেড, সি বিচে নামা গাড়িগুলোর ক্ষেত্রে মোটরসাইকেল 30 টাকা, অটোরিকশা 3 চাকা 30, প্রাইভেট কার 80, জিপ 100, মাইক্রোবাস 100, পিকআপ 150, মিনিবাস 200, বাস 280, ট্রাক 4 চাকা 200, ট্রাক 6 চাকা 300, কাভার্ড ভ্যান 450 এবং ট্রেলার 450 টাকা। তবে ট্রেলারে টোল নির্ধারণ করা হলেও ওঠানামায় নিষেধ রয়েছে। সি বিচ, কেপিজেড, সিপিজেড থেকে এক্সপ্রেসওয়েতে উঠে নিমতলা, আগ্রাবাদ, টাইগার পাস, লালখান বাজারে নামা গাড়িগুলোর একই হারে টোল নির্ধারণ করা হয়েছে। তবে নগরীর জিসি, টাইগার পাস থেকে এক্সপ্রেসওয়েতে উঠে আগ্রাবাদ, ফকিরহাটে নামা গাড়ি, অটোরিকশা, প্রাইভেট কার, জিপ, মাইক্রোবাস, পিকআপ, মিনিবাস, বাস, ট্রাক 4 চাকা ও 6 চাকা এবং কাভার্ড ভ্যানের টোল 10 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সিএনজি ট্যাক্সি ছিল না, অনুমতি ছিল না এবং মোটরসাইকেলও ছিল না। এই দুটোকে আমরা ইনক্লুড করেছি যাতে মাস পিপল এলিভেটেড সুবিধাটা নিয়ে শহর থেকে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে শহরের মধ্যে আসতে পারে। নিরাপত্তা ও গতি নিয়ন্ত্রণের জন্য তাইওয়ান থেকে ক্যামেরা অর্ডার দেওয়া হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। ক্যামেরা আমরা আশা করতেছি আগামী মাস 2-এর ভিতরে এনে আমরা লাগিয়ে দিতে পারবো। পুলিশ কমিশনার অফিসে আমরা ওইটা সেট আপ করে দিব।
একটা আমাদের কাছে থাকবে আর একটা ওনাদের কাছে থাকবে। সেক্ষেত্রে আপনি গতি নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে এবং যেটা ছিনতাই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো অনেকাংশে হ্রাস পাবে। সকল ধরনের যানবাহনের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্মুক্ত করা হলে নামের বৈশিষ্ট্য হারাবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। সহনীয় পর্যায়ে বা সহনীয় পর্যায়ে চেয়ে একটু বেশি এই টুলটি থাকা প্রয়োজন, যেন এটি আবার সার্বজনীন না হয়ে ওঠে। আর একইভাবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সকল ধরনের যানবাহনের জন্য যদি উন্মুক্ত করা হয় তাহলে তার নামের যে বৈশিষ্ট্য এক্সপ্রেসওয়ে সেই বৈশিষ্ট্যটি হারাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়েছে 4,298 কোটি টাকা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দখল আর দূষণে ধুঁকছে রাজশাহী বিভাগের অন্তত 7টি নদী ও খাল। দুই পাড় সংকীর্ণ হয়ে পড়ায় এগুলোর বেশিরভাগ মৃতপ্রায়। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন দখলদারদের উচ্ছেদে অচিরেই শুরু হবে অভিযান। হাবিবুর রহমান পাপ্পর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকের রিপোর্টে। রাজশাহী নগরীর দক্ষিণ পাড় ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। একসময় এ নদীতে জাহাজ চললেও এখন শুষ্ক মৌসুমে পানি না থাকায় নদীর বুকে জাগে চর। লালন মুক্তমঞ্চ এলাকায় নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে স্থায়ী অস্থায়ী দোকান। ইজারা ছাড়া দখল হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের জায়গা। অন্যদিকে পবা উপজেলার বারনয় নদীর দুপাশে অবৈধভাবে ভরাট করায় পরিণত হয়েছে খালে। একই অবস্থা জেলার 21টি নদীর বেশিরভাগের। সিরাজগঞ্জের কাটাখালী খাল ভরাট হয়ে গেছে দীর্ঘদিন আবর্জনা ফেলার কারণে। একই সঙ্গে জেলার ফুলজোর, ইছামতি, হরাসাগর সহ বেশ কয়েকটি নদ নদী দখল আর দূষণের ফলে অস্তিত্ব হারাতে বসেছে। পাবনাতেও একের পর এক দখল হয়ে যাচ্ছে নদী ও খাল। নদীর জায়গায় নির্মাণ করা হচ্ছে বাড়িঘর সহ নানা স্থাপনা। প্রকাশ্যে এসব অপকর্ম হলেও কর্তৃপক্ষের কাছে আবেদন করে মেলেনি কোনো সমাধান। সরকারি জায়গা যায় যেরকম পারছে দখল করে দোকানপাট করে খায় আর কি। কোনো ধরনের অভিযানও নাই, কোনো চাপও নাই। এখানে আরামে করতে পারি আমরা দোকান। আমাদের কাছে কাউকে চান্দা দিতে হয় না, কাউকে পয়সা দিতে হয় না। দখল এবং শহরে নানা আবর্জনা ফেলার কারণে এর সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আমরা চাই যে দ্রুত এই কাটাখালীর সমস্যাটার সমাধান হোক। এদিকে একই কারণে বগুড়ার 25টি ছোট বড় নদী খাল অস্তিত্ব হারাতে বসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহ্যবাহী সুবল খাল। 60 ফুট প্রশস্ততার এ জলাধার এখন পরিণত হয়েছে 20 ফুটের নালায়। নওগাঁর 6টি নদী এখন বর্ষা মৌসুমেও যেন মরা নদীতে পরিণত হয়েছে। নদী পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। যে পরিবেশটা ছিল আর কি নদীর, সেটা দিন দিন এখন নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও দখলদারিত্ব থেকে থাকে সেগুলোকে অপসারণ করা উচিত। বিভিন্ন জায়গায় নদীর পাশ দিয়ে বিল্ডিং হচ্ছে, আসলে এটাকে আমাদের সংস্কার করে পরিকল্পনা করে নদীকে আসলে বাঁচানো প্রয়োজন। এগুলো দখলে চলে গেছে, প্রশাসন কোনো নজর দেয় না। তবে দখলদারদের কেউ কেউ অবৈধভাবে দোকান ও বসতি গড়ে তোলার কথা স্বীকার করেও খোরা যুক্তি দেন নিজের পক্ষে। সরকারি সবাই করছে, তাই আমি নিষ্ফল না পাই তাই করলাম। অন্যদিকে বছরের পর বছর দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও গণমাধ্যমের সামনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এই বছরে আমরা এটা ফান্ড নিয়ে এসে এটা উচ্ছেদ করে ভেঙে ফেলবো। প্রকল্প আমাদের আরও নেওয়া হচ্ছে ভবিষ্যতে। সেগুলো অনুমোদন হলে বগুড়া জেলার সবগুলো খাল নদী সংস্কার করা হবে এবং দখল দূষণ পুরোপুরি উচ্ছেদ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কালের বিবর্তনে দখল, দূষণ ও সংস্কারের অভাবে অস্তিত্ব সংকটে রাজশাহী বিভাগের প্রায় 60টি নদ নদী ও খাল। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বগুড়ার শিবগঞ্জে প্রায় 4 মাস ধরে বন্ধ টিসিবির কার্যক্রম। অভ্যুত্থানের পর উপজেলার 12টি ইউনিয়নের ডিলাররা বিভিন্ন মামলার আসামি হয়ে এখন পলাতক। এমন অচল অবস্থায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের উপকারভোগীরা। তবে টিসিবি কর্তৃপক্ষ বলছে দ্রুত তাদের কার্যক্রম শুরু হবে। চড়া দ্রব্যমূল্যের বাজারে নিম্ন ও মধ্য আয়ের মানুষ গত 4 মাসে একবারও পাননি টিসিবির পণ্য। হতাশ হয়ে প্রতিদিনই তারা ধর্ণা দিচ্ছেন জনপ্রতিনিধিদের কাছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে হতাহতের ঘটনায় শিবগঞ্জ উপজেলার 27 জন ডিলারের বিরুদ্ধে মামলা হওয়ায় তারা গা ঢাকা দিয়েছেন। এতে উপজেলার 16,237 উপকারভোগীর মাঝে স্বল্প দামে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম বন্ধ। আমরা টিসিবি মাল কোনো প্রকার পাচ্ছি না, 4-5 মাস হচ্ছে। যেটুকু আমরা কামাই কাজ করি তাতে আমাদের পোষায় না। এই টিসিবির পণ্য না পাওয়ার জন্য অনেকের জীবন চলা দুর্বিষহ দাঁড়াচ্ছে আর কি। যে তেল, চিনি সবেরই দাম তো বেশি হয়ে গেছে, একটু পাইলে আমাদের সুবিধে। ইউনো মহোদয়ের সাথে কথা বলি যে স্যার আমাদের এই বিষয়টা কেন নিষ্পত্তি হচ্ছে না, কেন পাচ্ছে না। তো উনি যে
ডিলারের যে সমস্যাটা উনি বলছে যে অল্প দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে। টিসিবি কর্মকর্তা বলছেন, ডিলাররা বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ায় পণ্য বিক্রির কার্যক্রম বন্ধ আছে, তবে দ্রুত শুরু হবে এই কার্যক্রম। ডিলার দিয়ে সাময়িকভাবে শিবগঞ্জ উপজেলার যে উপকারভোগী আছে তাদের মধ্যে পণ্যটা বিতরণ করব। বগুড়া জেলায় ৩৪৩ জন টিসিবি ডিলার আছেন। সময় সংবাদ, বগুড়া। বীজ আলু কেনা নিয়ে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কৃষকরা। প্রতি বস্তা উচ্চ ফলনশীল আলু বীজে সরকার ও কোম্পানি নির্ধারিত দামের চেয়ে 700 থেকে 1000 টাকা পর্যন্ত বেশি দিয়ে কিনতে হচ্ছে তাদের। কিছু অসৎ ব্যবসায়ী এমওপি সহ প্রয়োজনীয় সার বিক্রিতেও নিচ্ছেন বেশি মূল্য। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের রিপোর্টে। দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাট। মধ্য কার্তিক থেকেই আলুর বীজ রোপণের জন্য কৃষকরা তাদের জমিতে হাল চাষ করেন। এরপর প্রয়োজনীয় সার প্রয়োগ করে বীজ আলু রোপণ করেন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। কিন্তু এবার বীজ আলু কিনতে গিয়ে বেকায়দায় পড়েছেন চাষিরা। স্থানীয় ডিলারদের কাছ থেকে প্রতি বস্তা উচ্চ ফলনশীল আলু বীজে সরকার কিংবা কোম্পানির নির্ধারিত দামের চেয়ে 700 থেকে 1000 টাকা পর্যন্ত বেশিতে কিনতে হচ্ছে তাদের। এছাড়াও কিছু অসৎ ব্যবসায়ী এমওপি সহ প্রয়োজনীয় সার বিক্রিতেও নিচ্ছেন বেশি মূল্য। 3000 3500 টাকা মন, তাহলে আমরা কি করে আলু লাগাবো? সঠিক মূল্যে যদি না পাই এবং বিক্রি করতে আসেও এরকম সঠিক মূল্য না পেলে আমরা কি খায় বাঁচবো? তবে এসব অভিযোগ অস্বীকার করে স্থানীয় ডিলারদের দাবি, কোম্পানি ও সরকার নির্ধারিত মূল্যেই আলুর বীজ ও সার বিক্রয় করা হচ্ছে। অবশ্য বেশি দামে বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান কৃষি কর্মকর্তা। যে কৃষক অভিযোগ করতেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট। সে কৃষক সঙ্গে আমার কখনো দেখা হয়নি বা বীজ কিনতেও আসে। প্রতিটি ডিলারকে নির্দেশনা দেওয়া আছে, কোনো ধরনের সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে কেউ সারলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমরা প্রায় 50টার অধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে এবং সংশ্লিষ্ট দোকানদার এবং ব্যবসায়ীদের শাস্তির আওতা নিয়ে এসেছে। এদিকে গত 15 দিনে 50টির মতো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক ব্যবসায়ীকে জরিমানা ও তাদের ডিলারশিপ বাতিলের জন্য সুপারিশ করার কথা জানান জেলা প্রশাসক। প্রতিটি জায়গায় প্রতিটি পর্যায়ে আমাদের ভ্রাম্যমাণ আদালত এবং টাস্কফোর্স অভিযান অব্যাহত আছে এবং এই অভিযান আমাদের এই কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। জেলায় এবার 40,000 হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য শস্যটির বীজ প্রয়োজন 60,000 মেট্রিক টন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। গ্যাস সরবরাহের জন্য লাইন টেনে পয়েন্ট বসানো হলেও 13 বছরেও শুরু হয়নি কার্যক্রম। এতে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক জ্বালানি ব্যবহারের স্বপ্ন অপূর্ণ থেকে গেছে নাটোরের শিল্প উদ্যোক্তাদের। অন্যদিকে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক কারখানা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। তবে গ্যাস সরবরাহের জন্য সরকার চেষ্টা করছে বলে আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। নাটোরের বাগাতিপাড়া উপজেলার হিজলি এলাকায় বসানো হয়েছে গ্যাস পয়েন্ট। সরকারের পক্ষ থেকে এই পয়েন্টের মাধ্যমে জেলার শিল্প কারখানায় গ্যাস সরবরাহের আশ্বাস দেয়া হয় 2011 সালে। 13 বছর পার হলেও এখনো শুরু হয়নি গ্যাস সরবরাহ। গ্যাস সরবরাহের আশ্বাসে ওই সময় অনেক উদ্যোক্তা শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করেন। তবে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক জ্বালানি ব্যবহার করতে না পেরে বেড়েছে তাদের উৎপাদন খরচ। জেলার কর্মসংস্থান বাড়াতে বর্তমান সরকারের কাছে গ্যাস সরবরাহের দাবি এলাকাবাসীর। এই গ্যাসের কারণে অনেক কলকারখানা এখনো চালু হতে পারছে না এবং নতুন উদ্যোক্তারাও এখানে আসতে পারছে না। পরবর্তী যারা সরকার আসবে তাদের কাছেও আমরা দাবি করি যে অবশ্যই যেন নাটোরে গ্যাসের সংযোগ দেওয়া হয়। ব্যবসায়ীরা বলছেন, শুধুমাত্র পাইপলাইনের গ্যাস না পাওয়ায় পূর্ণ উৎপাদন খরচের বিশাল তারতম্য হচ্ছে পার্শ্ববর্তী জেলা বগুড়া, পাবনা ও রাজশাহীর কারখানাগুলোর সঙ্গে। এমনকি বিকল্প জ্বালানি ব্যবহার করে উৎপাদন করতে খরচ বাড়ছে 40 থেকে 50 ভাগ। এ কারণে কারখানা সম্প্রসারণ করাও সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষ আমাদেরকে কথা দিয়েছিল আমাদেরকে গ্যাসের ব্যবস্থা করে দেবে, কিন্তু অদ্যাবধি এখন পর্যন্ত গ্যাসের ব্যবস্থা হয় নাই, যার ফলে আমাদের প্রতিষ্ঠান চালাতে আমাদের ইউটিলিটি, আমাদের ব্যয় অনেক বেশি হচ্ছে। নাটোরের বুক চিরেই রাজশাহীতে গ্যাস গিয়েছে। যদি নাটোরে গ্যাসটাকে অ্যাভেলেবেল করা হয় তাহলে ওখানে শিল্পায়ন বৃদ্ধি পাবে, এতে করে কৃষক
দেশের অর্থনীতি এবং নাটোরের জনগণ সবাই উপকৃত হবে। একই সংকটে বেহাল দশা জেলার বিসিক শিল্পনগরীরও। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। তবে সম্প্রতি নাটোরে এসে সংকট সমাধানের আশ্বাস শিল্প উপদেষ্টার। 3টা প্রতিষ্ঠান আমার শুধুমাত্র গ্যাস নেই কারণেই বন্ধ হয়ে গেছে। 3টা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি ছিল। পার্শ্ববর্তী যে জেলা আছে আমাদের বগুড়া, পাবনা, তাদের সাথে এই উৎপাদন কষ্টের প্রতিযোগিতায় তারা টিকতে পারেননি। ভোলাতে গ্যাস পাওয়া গেছে, আমরা ওই গ্যাস দিয়ে কিছু চেষ্টা করছি। আর সারা দেশে নতুন গ্যাসের কূপ যদি আমরা না পাই তাহলে কষ্ট হবে, আমরা পাওয়ার চেষ্টা করছি। নাটোরে 1.5 শতাধিক শিল্প কারখানা রয়েছে। সময় সংবাদ, নাটোর। যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে ব্রাজিলে শেষ হলো G20 সম্মেলনের 19তম আসর। ক্ষুধা মোকাবিলা ও মানবিক সহায়তার উপর গুরুত্ব দিয়েছেন অংশগ্রহণকারী 20টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। অর্থনীতি উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। এছাড়া বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে জোর দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। মঙ্গলবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে শেষ হয় চলতি বছরের G20 সম্মেলন। এদিন টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তির ওপর জোর দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি চলতি বছর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিষয়ে একটি সমাধানে না পৌঁছালে 2025 সালের COP30 সম্মেলন কঠিন হয়ে পড়বে বলেও জানান তিনি। সম্মেলনের শেষ দিন রুশ ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রাশিয়ার দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে ইউক্রেনকে সমর্থন দিতে পিছপা হবেন না বলেও স্পষ্ট বার্তা দেন। 19তম সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে সাইডলাইন বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ক্ষুধা মোকাবিলা, গাজার মানবিক সহায়তা, রুশ ইউক্রেন যুদ্ধের অবসান সহ নানা বিষয়ে আলোচনা করেন এই দুই নেতা। নিজ মেয়াদকালের শেষ আন্তর্জাতিক সম্মেলনে ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানির প্রভাব রোধে অর্থ সহায়তার ঘোষণা দেন বাইডেন। বিশ্লেষকদের ধারণা ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেমে যাবে এসব অর্থায়ন। মৌসুমী সাথী, সময় সংবাদ। কলকাতায় বাংলাদেশি পর্যটক তলানিতে নেমে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আবাসিক হোটেল, খাবারের দোকান, ট্যাক্সি চালকদের চোখে মুখেও হতাশা। 5 আগস্টের পর পর্যটক ভিসা প্রায় বন্ধ করে দেয়ায় জরুরি কাজে ভারতে যেতে না পেরে বিড়ম্বনায় পড়ছেন বাংলাদেশিরাও। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। অক্টোবর থেকে মধ্য জানুয়ারি প্রায় 4 মাস কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বছরের সেরা সময় পার করেন। অন্য রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও আসেন পর্যটকরা। তবে বহু বছরের চিরাচরিত এই চিত্র পাল্টে গেছে ঢাকা দিল্লির শীতল সম্পর্কের জেরে। বাংলাদেশিদের গত আগস্টের পর থেকে পর্যটক ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত। আর যারা এর আগে ভিসা করেছেন তাদের 6 মাসের ভিসার মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। কলকাতার মার্কেট বা হোটেল পাড়ায় যে কজন বাংলাদেশি পর্যটককে দেখা যাচ্ছে তাদের বেশিরভাগেরই ভিসা ইস্যু হয়েছে জুলাইয়ে। আমার মেয়েও অসুস্থ, আমার ছেলেও অসুস্থ, এরা সবাই নিয়মিত 3 মাস পর পরই ভারতে এসে চিকিৎসা নিত। আনফরচুনেটলি ভিসা বন্ধ হওয়ার জন্য ওরা আসতে পারছেন না। ভারতেরও সমস্যা হচ্ছে, বাংলাদেশের সমস্যা হচ্ছে, দুই দেশের অর্থনৈতিক সমস্যা হচ্ছে, পর্যটনের সমস্যা হচ্ছে। যদি আপনার রেগুলারলি সব হয়ে যেত, এজুয়াল হয়ে গেলে যে সব দেশের জন্য ভালো হতো। পর্যটক খরায় হোটেল, বিপণী বিতানের মতো কলকাতা ঢাকা কলকাতা রুটের সরকারি বেসরকারি পরিষেবাও প্রায় বন্ধের মুখে। যাচ্ছে উনি তো এখানে আসছেন না, ওনার তো সমস্যা হচ্ছে। অন্য ব্যবসা করতে হবে, এই ব্যবসা তো আর চলবে না। অ্যাকচুয়ালি সম্পূর্ণ এটা হচ্ছে বিডি এলাকা, বাংলাদেশিদের উপরেই ডিপেন্ড করে। কলকাতাটার কিছু অংশ শিলিগুড়ি, দার্জিলিং সব বাংলাদেশিরাই বেশি আছে। যা লোক এই সময় আসার কথা তার অন্তত 25% লোকও নেই। বর্তমান অবস্থা অব্যাহত থাকলে আগামী জানুয়ারিতে কলকাতা বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়বে বলে ধারণা স্থানীয় ব্যবসায়ীদের। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে তাদের অনেকেরই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। বিশেষ করে যারা জুলাই মাসে শেষ বাংলাদেশ থেকে ভারতে আসার ভিসা পেয়েছেন তাদের ভিসার মেয়াদ 31 ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তাহলে জানুয়ারিতে কি হবে সেই প্রশ্নই এখন দেখা দিয়েছে কলকাতায় হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা ব্যবসায়ীদের চোখে মুখে। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। উইন্ডিজে সিনিয়র ক্যাম্পেইনারদের অভাব ভোগাবে বাংলাদেশ দলকে। তবে যারা সুযোগ পাচ্ছেন তারা যদি নিজেদের
সেরাটা দিতে পারেন তাহলে সেটা দেশের জন্য যেমন ইতিবাচক হবে, তেমনি তাদের ব্যক্তিগত ক্যারিয়ারও দীর্ঘায়িত হবে বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এই সিরিজে তাই তরুণদের উপর পূর্ণ আস্থা রাখছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসরে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই তার কাছেও। সেক্ষেত্রে সম্ভব হলে সাকিব তামিমকেও বিবেচনায় রাখা যায় বলে মন্তব্য নান্নুর। পাকিস্তান সিরিজে ঐতিহাসিক জয়ের পর সবাই ভেবেছিল দেশের ক্রিকেট মনে হয় বদলে যাচ্ছে, পরিবর্তিত বাংলাদেশের স্পিরিট কাজ করছে ক্রিকেটারদের মাঝেও। কিন্তু ভুল ভাঙতে দেরি হয়নি একেবারেই। পরের সিরিজেই উঠতে থাকা দলটাকে মাটিতে নামিয়ে আনে টিম ইন্ডিয়া। সিরিজে জয় তো দূরে থাক, প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি শান্ত বাহিনী। এরপর ঘরের মাঠে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকাকে পেয়ে আবারও খুশিতে ডগমগ হয়ে ওঠে টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রোটিয়ারা হোয়াইট ওয়াশ করে বুঝিয়ে দেয় আন্তর্জাতিক ক্রিকেটে তৃপ্তির ঢেকুর তোলার মতো অবস্থা থেকে এখনও যোজন দূরে বাংলাদেশের ক্রিকেট। এই অবস্থায় উইন্ডিজ সিরিজের আগে শান্ত মুশফিকদের ইনজুরি পুরানো ভয়টাকেই আবারও নাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। কি হবে টেস্ট সিরিজে? টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে আপনার টপ অর্ডারকে ভালো করতেই হবে। একটা ভালো পার্টনারশিপ না হলে মিডল অর্ডারের জন্য একটা চাপ সৃষ্টি হয়েছে। ধারাবাহিকভাবে কিছু ভালো হচ্ছে না আমাদের টপ অর্ডারে, যেহেতু এখন আবার একটু এব্রডে গিয়েছে খেলতে। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিন্তু এখন আগের মতো ওরকম বাউন্সিং, এটা কিন্তু অনেকটা স্পোর্টিং উইকেটের মতো। তো সেই হিসেবে আমি মনে করি যে আমাদের ব্যাটারদেরকে অবশ্যই ভালো করা উচিত এবং নিজেদের কিন্তু সঠিকভাবে প্ল্যান করে যদি ঠিক আগাতে পারে এবং ব্যাটসম্যানরা আমার মনে হয় এই সিরিজে ভালো কিছু করতে পারে। ওপেনিংয়ে সাদমান, জাকির কিংবা জয় আশা দেখাতে পারছেন না কেউই। এর মাঝে মিডল অর্ডারে শান্ত মুশফিকের অনুপস্থিতি বড় বিপাকে ফেলেছে ম্যানেজমেন্টকে। তবে তাদের বদলি হিসেবে দীপু, জাকির এবং অঙ্কনের উপর পূর্ণ আস্থা রাখছেন সাবেক এই প্রধান নির্বাচক। তার মতে সুযোগ সব সময় আসে না, কিন্তু এবার যেহেতু এসেছে তরুণ ক্রিকেটারদের উচিত হবে সেটাকে কাজে লাগানো। শান্ত ক্যাপ্টেন নেই, এটা তো বিগ ব্লো টিমের জন্য, এবং তার চেয়েও বেশি হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স প্লেয়ার মুশফিক নেই। তো এটা তো অবশ্যই চিন্তার কারণ হবে। তারপরে যারা সুযোগ পাবে ওদের জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম এবং নিজেকে মেলে ধরার জন্য কিন্তু একটা বিরাট জায়গা। তো সুতরাং সুযোগ আসে, সুযোগটা কাজে লাগানো কিন্তু খেলোয়াড়দের দায়িত্ব। তো সেই হিসাবে সুযোগ যখন আসছে এটা ভালো ক্রিকেটটা খেলতে হবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসরে কি অনভিজ্ঞ ক্রিকেটারদের দিয়ে তরিপার হবে? নান্নুর সোজা উত্তর না। বড় ইভেন্টে অভিজ্ঞতার কোনো বিকল্প জানা নেই তার কাছেও। এক্সপিরিয়েন্স প্লেয়ার অবশ্যই দরকার এবং কম্বিনেশনটা কিন্তু এক্সপিরিয়েন্স ইনএক্সপিরিয়েন্স সব মিলে কিন্তু একটা স্কোয়াড হয়। তো সেই হিসাবে যেহেতু পাকিস্তানের মাঠে খেলা, ভালো উইকেটে খেলা, আমাদের সাথে সিমিলার ওয়েদার, তো সেই সব কিছু মিলে বলবো যে দল এক্সপিরিয়েন্স প্লেয়ারদের পেলে কিন্তু যথেষ্ট উপকৃত হবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আদানির বিদ্যুৎ আমদানির চুক্তিতে পদে পদে অনিয়ম, গোপন করে কর ছাড়ের তথ্য, শুল্ক স্টেশন নিয়েও মিথ্যার আশ্রয়, জাতীয় স্বার্থ খতিয়ে দেখেনি পিডিবি বলছেন বিশেষজ্ঞরা। যুদ্ধবন্ধের আহ্বানে শেষ হলো G20 সম্মেলন, ক্ষুধা মোকাবিলা, মানবিক সহায়তায় গুরুত্বারোপ, অর্থনীতি উন্নয়নেও সহযোগিতার আশ্বাস বিশ্ব নেতাদের। এ ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।